জানিয়েছেন তারা পানিহাটিতে বিজেপির পক্ষ থেকে ভোটে প্রার্থী হবেন। দেখুন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কারোর এটা শুনে ভালো লাগবে, কারো খারাপ লাগবে, সেটা অন্য কথা, কিন্তু এর মধ্যে কোনো অপরাধ নেই, এটা ওনাদের অধিকার। কিন্তু খুব খারাপ লাগলো এইটা ঘোষণা করার সময় ওনারা কতগুলো কথা বললেন, বিশেষ করে অভয়ার বাবা সরাসরি সিপিআইএমকে, বামপন্থীদেরকে অভিযুক্ত করে কতগুলো কথা বললেন, যেগুলো শুনে একটুখানি খারাপ লাগলো। যদিও খারাপ লাগলেও, রাগ হয়েছে বলবো না, খারাপ লাগলেই বলবো। এবং খারাপ লাগলেও পাল্টা কোনো রকম কোনো রূঢ় কথা, কোনো আক্রমণাত্মক কথা আর যাকেই বলি না কেন, এনাদের দুজনকে বলার কোনো প্রশ্নই উঠছে না, সেই কাজ করবো না। কারণ এইটা ঘটনা, একটি তার নিজের সন্তানকে, একটি এত অল্প বয়সী একজন মেয়েকে তার যদি এইরকমভাবে হারাতে হয় কোনো বাবাকে, মাকে, তাহলে তাদের সেই যে ট্রমা, তার সেই যে যন্ত্রণা, সেই ট্রমা, সেই যন্ত্রণা যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই বোঝা ওনাদেরকে কাঁধে বয়ে নিয়ে যেতে হবে। সেই যন্ত্রণায় ওনাদেরকে রাত জাগতে হবে, বারবার রাতে ঘুম ভেঙে যাবে। সুতরাং এই রকম অবস্থায় সন্তানকে হারিয়েছেন যে বাবা মা, তারা যদি দুটো কোনো কথা বলেও থাকেন এমন যে কথাগুলো কিনা আমাদের জন্য খারাপ বা অনুচিত মনে হয়েছে, তার জন্য তাদেরকে পাল্টা আক্রমণ করার কাজ করব না। সেইটা করাটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু হাত জোর করে অভয়ের বাবা মাকে অনুরোধ করছি যে রাজনীতি করবেন করুন, কিন্তু এই কথাগুলো কি না বললেই নয়। এই কথাগুলো বলে আপনার মৃতা, আপনার নিহত মেয়ের প্রতি, তার প্রতিও কি আপনারা জাস্টিস করছেন? তার 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 প্রতি যে অন্যায় হয়েছিল, যে অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তাদের কি এটাই প্রাপ্য ছিল আপনাদের কাছ থেকে? দেখুন, একটা রাজনৈতিক দলে জয়েন করেছেন, সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক বক্তব্য, সেই বক্তব্য এখন আপনাদেরকে বলতেই হবে। এটা পশ্চিমবাংলায় বিজেপির একটা বেশ কয়েকদিন ধরে একটা বক্তব্য, যে বামপন্থীরা ভোট কাটছে বলে আমরা ভোটে হেরে যাচ্ছি। যেন পশ্চিমবাংলার মানুষের বা পশ্চিমবাংলার তৃণমূল বিরোধী মানুষের ভোটগুলো বিজেপির বাবা সম্পত্তি, বিজেপি ছাড়া আর কারোর সেখানে কোনো দাবি থাকতে পারে না। অন্য কোনো দল সেই ভোট পেয়ে থাকলে তার মানে আমরা ভোট কাটছি, আমরা ভোট পাচ্ছি না, আমরা ভোট কাটছি। যে ভোটগুলো বিজেপি পাচ্ছে সেগুলো ওরা পাচ্ছে। যে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছেন সেই ভোটগুলো বিজেপি পাচ্ছে, আর যে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছেন সেই ভোটগুলো আমরা কাটছি। একই দেশ, একই সংবিধান, সেই সংবিধান মানে বিজেপিও রাজনীতি করে, আমরাও রাজনীতি করি, কিন্তু ওদেরটা পাচ্ছি, আমাদেরটা কাটছি। হয়তো কোনো কারণে বিজেপির বাবা সম্পত্তি এই ভোটগুলো তারা পেয়েছেন, এটা বিজেপি বলার চেষ্টা করে, এবং নানা রকম একটা ছেদ কথা, যে কেন্দ্র ধরে 2021 সালের হিসেব দেখিয়ে বলছে যে এই কেন্দ্রে আমরা এত ভোটে হেরেছি, বামফ্রন্ট ওখানে এত ভোট পেয়েছে, সিপিএম প্রার্থী ওখানে অত ভোট পেয়েছে, ওরা যদি অত ভোট না পেতো তাহলে এই কেন্দ্রে আমরা জিতে যেতাম। দেখলাম অভয়ের বাবাকেও দেখলাম সজল ঘোষের উদাহরণ দিতে। আচ্ছা, আমি বলছি কসবাতে 2016 সালে যে আমরা পরাজিত হয়েছিলাম, 2016 সালে আমরা হেরেছিলাম 10,500 ভোটে, বিজেপি পেয়েছিল আমার যতদূর মনে পড়ছে 17,500 ভোট। কোনোদিন এই কাঁদুনি গাইতে যায়নি যে বিজেপি কেন এই ভোটগুলো পেলো, বিজেপি ভোটটা পেলো বলে আমরা হেরে গেলাম, না বিজেপির প্রার্থী না থাকলে আমরা জিততাম। বলতে যাইনি, তার কারণটা হচ্ছে আমি জানি ভাই, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা, লড়লে নিজের জোরে লড়তে হবে, জিতলে নিজের দমে জিততে হবে। যদি নিজের দমে তৃণমূলের থেকে বেশি ভোট না পাই, সেক্ষেত্রে হেরে যাব। তার জন্য অন্য দল, একটা সাংবিধানিক অধিকার রয়েছে বিজেপির, এসইউসিআর অধিকার রয়েছে, কংগ্রেসের অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে ভোটে দাঁড়ানোর। ভোটে দাঁড়াবেন, তাকে যদি মানুষ ভোট দেয় ভোট দেবেন, যদি ভোট দেবেন না দেবেন না। তার জন্য আমরা কাটছি, এই করছি, সব কথার মানেটা কী আছে? আমি তো কখনো বলতে চাইনি যে আমি ভোটে জিতে যেতাম যদি না কোনো, ওরা যদি বিজেপি যদি ভোটগুলো না কাটতো। এরকমভাবে 2016 সালে আমরা একটার পর একটা কেন্দ্র এরকমভাবে বলে যেতে পারি। কিন্তু এইগুলো তো, এই যে আজকে আমি বলছি 2024 সালে অভয়ের বাবা বলছেন, দমদমের উদাহরণ দিচ্ছেন, তাদের যেখানে বাড়ি সেই দমদম কেন্দ্র, বামফ্রন্ট প্রার্থী যদি ভোটগুলো, তিনি যে ভোট পেয়েছেন যদি না পেতেন, তাহলে সেই ভোটটা যদি বিজেপি পেত, বিজেপি জিতে যেত। প্রথম কথা হচ্ছে, বামফ্রন্টের প্রার্থী না থাকলে সেই সব ভোট যে বিজেপি পাবে, এটাই বা কোথায় ঠিক হয়েছে আমি জানি না। তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি, আচ্ছা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম যে হারলেন, বহরমপুরে যে অধীর চৌধুরী হারলেন, বিজেপি তো সেখানে জিতল না, কিন্তু বিজেপি যে ভোট পেয়েছিল, মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী যে ভোট পেয়েছিল গৌরীশঙ্কর ঘোষ, সেই ভোটগুলো বিজেপি না পেলে, যদি সেই ভোট যদি কংগ্রেস প্রার্থী কি বামফ্রন্ট প্রার্থী পেতেন, তাহলে অধীর চৌধুরী জিততেন, মোহাম্মদ সেলিম জিততেন। তাহলে কোনোদিন শুনেছেন মোহাম্মদ সেলিমকে, অধীর চৌধুরীকে এই ছিচখাদুনেপনা করতে, যে বিজেপি কেন ভোট পেলো তাই আমি ভোটে হেরে গেলাম? রাজনীতি করতে হলে নিজের দমে করতে হবে। অন্যের কাঁধে বন্দুক রেখে খাটিয়ায় বসে অন্য লোক আমাকে কাঁধে করে বয়ে নিয়ে যাবে, আর আমি অন্যের কাঁধে চড়ে সিংহাসনে গিয়ে বসবো, এই সমস্ত ছলচাতুরি করে রাজনীতি করা যায় না। এই গেল প্রথম কথা। তাও আমি বলছি, বিজেপির যারা এই রাজনীতিটা করছেন, তারা শেখাচ্ছেন, উনি বলছেন, ভালো কথা। কিন্তু এই যে অপমান করলেন যারা আন্দোলন করে, আচ্ছা বলুন তো, অভয়া তো ওনাদের সন্তান, নিজের সন্তানকে এইভাবে যদি খুন হতে হয়, তাকে যদি ধর্ষিতা হতে হয়, তার জন্য তো যে কোনো বাবা মার রাগ হবে, যন্ত্রণা হবে, তারা লড়াই করবেন। কিন্তু কলতান তো চিন্তাও না অভয়াকে, কিন্তু কলতান অভয়ার জন্য আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিল। আজকে গোটা পশ্চিমবাংলায়, আমাদের দুর্গাপুর থেকে শুরু করে, আমাদের কোচবিহার থেকে শুরু করে গোটা বাংলায় আমাদের একাধিক কর্মীকে অভয়ার ওই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে।
গোটা বাংলাতে, এবং সবাই সিপিআইএম ছিলেন না, আমাদের পার্টির বাইরেও নকশালপন্থী বহু মানুষজন যারা স্বাধীন গণতান্ত্রিক রাজনীতি করেন, হয়তো ব্যক্তি রাজনীতি করেন, তারা কেউ হয়তো সেই অর্থে কোনো দলীয় রাজনীতির মধ্যে নেই, এরকম মানুষজন, এবং কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, এইরকমও কোটি কোটি মানুষ, বিশেষ করে মহিলারা, তারা রাস্তায় নেমে এসেছিলেন। তারা সবাই ধান্দার জন্য করেছিলেন, তারা সবাই রাজনীতির জন্য করেছিলেন। আপনি ভোটে প্রার্থী হচ্ছেন, আপনারটা রাজনীতি নয়। আর যে মানুষটা জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক মিছিলে যাননি, কিন্তু রাতের পর রাত জেগেছেন জাস্টিস ফর অভয়া স্লোগান দিয়ে, জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়ে, তারটা রাজনীতি হয়ে গেল, তারটা অপরাধ হয়ে গেল। আপনাকে ফোন করে বলা হয়েছিল, আপনাদেরকে ফোন করে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে আপনার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। বলতে খারাপ লাগছে, আজকে অবধি হয়তো আপনারা জানতেন যে আপনাদের মেয়ে আত্মহত্যাই করেছে, যদি না সেদিন মীনাক্ষী কলতান এবং ডক্টর সুবর্ণ গোস্বামী সহ বাকিরা সেদিন ওই মৃতদেহ গাড়িটাকে না আটকাতো, যদি পোস্টমর্টমে বাধ্য না করতো। আপনাদেরকে ফোন করে যেটা বলা হয়েছিল, যে মিথ্যে কথাটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আজ অবধি হয়তো সেই মিথ্যেটাকেই সত্যি বলে আজ অবধি হয়তো নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতেন, এইটা বলে যে হ্যাঁ রে মা, তুই আত্মহত্যা করলি কেন, তোর মনে কি কষ্ট ছিল, এত বড় শাস্তি কেন আমাদেরকে দিলি। হয়তো আজ অব্দি নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে মেয়েকে অভিযোগটা করতেন, জানতেও পারতেন না যে ছবির ওভার থেকে আপনার মেয়ে বলছে যে বাবা মা বিশ্বাস করে আমি আত্মহত্যা করিনি, আমাকে ওরা মেরে ফেলেছিল, জানতেও পারতেন না, যদি সেদিন মীনাক্ষী কলতান সুবর্ণ গোস্বামীরা না থাকতো। আজকে তারা অপরাধী হয়ে গেল। আপনি ভোটে দাঁড়াচ্ছেন, রাজনীতি করছেন, আপনাকে শুভেচ্ছা। তার জন্য এই বাকিদের যারা এই লড়াইটা করলো আপনার সন্তানের জন্য, তাদেরকে এইভাবে ছোট করাটা খুব জরুরি ছিল, খুব বাধ্যতামূলক ছিল, এইটা করতেই হতো আপনাদেরকে। আমাদের মনে নেই, আজ থেকে কয়েকদিন আগে, 2 মাস হার্ডলি হয়েছে, আপনারা মিডিয়ার সামনে বলেছেন শুভেন্দু অধিকারী আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সবাই জানি কি প্রস্তাব। ভোট প্রস্তাব দেওয়া ছিল, তখন থেকে বিজেপি আপনাদেরকে বলেছিল ভোটে প্রার্থী হতে। শুভেন্দু অধিকারী আমাদের একটা প্রস্তাব দিয়েছিল, আমরা সেই প্রস্তাবে রাজি হয়নি বলে শুভেন্দু অধিকারী এখন আর ফোন করে না, কোনো যোগাযোগ রাখে না। আপনি বলেছিলেন, অভয়ের বাবা বলেছিলেন মিডিয়ার সামনে, ওনার স্ত্রী অভয়ের মা তখন পাশে দাঁড়িয়েছিলেন। যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী কলকাতায় এসেছিলেন সভা করতে, অমিত শাহ এসেছিলেন, শুভেন্দু অধিকারীরা চেষ্টা করেছিলেন তাদের কাছে নিয়ে যেতে, দেখা করাতে। সিবিআই যখন তদন্তটাকে নিয়ে ছেলে খেলা করছে, সমস্ত অপরাধীকে আড়াল করছে, সঞ্জয় রায় ছাড়া বাকিরা সবাই বেঁচে যাচ্ছে, মোদী অমিত শাহ দেখা করেননি আপনাদের সাথে। আপনারা আক্ষেপ করেছিলেন যে আমাদের সঙ্গে দেখা করলো না প্রধানমন্ত্রী অমিত শাহ। যারা দেখা করলো না তারা এখন ভালো হয়ে গেল, তারা আপনাকে ভোটে প্রার্থী করেছে বলে। আর যারা আপনার মেয়ের জন্য লড়াই করলো, রাতের পর রাত জাগলো, পুলিশের মার খেলো, যে ডাক্তারগুলো এইখান থেকে ওইখান থেকে সেখান ট্রান্সফার হয়ে গেল, অনশন করলো, গোটা পুজো লোকে আনন্দ করছে, আলোয় ঘুরছে, আর কতগুলো ডাক্তার, কতগুলো তরুণ ছেলে মেয়ে তারা না খেয়ে রাস্তায় বসে আছে, হাসপাতালে যাচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে সরকার। আজ অবধি তারা আপনার মেয়ের নামে অভয়া ক্লিনিক চালাচ্ছে, তারা আজকে খারাপ হয়ে গেল। আমরা ভুলে গেছি সেই সময়। আজকে বলতে গেলে অনেক কথা চলে আসে। বিকাশ ভট্টাচার্য প্রথম সেই মামলা করলেন এবং নিশ্চিত করলেন যে আপনাদের মেয়ের ট্রায়াল, সিবিআই তদন্ত হবে, ট্রায়াল হবে। তারপরে কেউ একটা আপনাদেরকে গিয়ে বোঝালো, এই বিজেপির লোকজন, যে বিকাশ ভট্টাচার্য মামলাটা যেহেতু এখন সুপ্রিম কোর্টে হচ্ছে, বিকাশ ভট্টাচার্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের খুব বড় উকিল, কিন্তু সুপ্রিম কোর্টে নাকি ভালো করে লড়তে গেলে সুপ্রিম কোর্টের উকিল লাগবে, বিকাশ ভট্টাচার্যকে দিয়ে হবে না। আপনারা মামলাটা ওকালতনামা ফেরত নিয়ে বিকাশ ভট্টাচার্যের বদলে অন্য কয়েকজন উকিল সুপ্রিম কোর্টে, তথাকথিত ইন্দিরা জয় সিং এবং আরও কয়েকজন বোধহয় ছিলেন, আমার নামগুলো সবার মনে পড়ছে না, ইন্দিরা জয় সিং ছিলেন, আপনাদেরকে বোঝালো কিছু লোক যে তারা সুপ্রিম কোর্টের উকিল, তাই তারা ভালো করে মামলাটা করতে পারবে। বিকাশ ভট্টাচার্য হাইকোর্টের উকিল, ওনার দৌড় হাইকোর্ট অব্দি, উনি সুপ্রিম কোর্টে করতে পারবেন না, তাই মামলাটা তাদেরকে দিয়ে করাতে হবে, বিকাশ ভট্টাচার্যের হাত থেকে নিয়ে নিতে হবে। করলেন। একটা কোনো নেতিবাচক কথা কেউ বলেনি বামপন্থীদের সেই দিন। বিকাশ ভট্টাচার্য নিজে বলেছিলেন যে এটা সে মেয়েটির বাবা মার ইচ্ছা, স্বাধীনতা, তারা যদি মনে করেন, তারা যেটা ভালো বুঝবেন তারা করুন। কি পরিণতি হলো? ওই সুপ্রিম কোর্টে মামলা করে বিকাশ ভট্টাচার্যরা ডিএটাকে আদায় করে আনলেন। আর সুপ্রিম কোর্টে তথাকথিত সুপ্রিম কোর্টের উকিলরা কি করলেন সেই মামলাটাকে নিয়ে, আজ আমরা কেউ জানি না কোনোদিন আর কোনো ন্যায় বিচার অভয়ের ঘটনায় হবে কিনা। সুতরাং দেখুন, আজকে এই কথাগুলো আমি এত কিছুর পরেও বলছি, এবং আমাদের কর্মীদের কাছেও বলছি, এত কিছুর পরেও আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের আক্রমণের লক্ষ্য কখনো অভয়ের বাবা মা নন। বিজেপির প্রতি আমাদের যা রাজনৈতিক লড়াই আছে থাকবে, কখনো এনারা দুজন আমাদের হাজার খারাপ কথা বললেও আমাদের নামে ওনারা আমাদের রাজনৈতিক শত্রু হয়ে যান না। কেননা ওনারা আমাদের রাজনৈতিক মার্জনা করবেন, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তার থেকে অনেক বড় পরিচয় ওনারা সন্তানহারা বাবা মা।